নিউ বঙ্গাইগাঁও স্টেশনে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকলো তখন ঘড়িতে প্রায় রাত 1টা। ট্রেন থেকে নেমে টিকিট কাউন্টারে খোঁজ নিলাম ওয়েটিং রুমটা ঠিক কোন দিকে, কেননা এ স্টেশনে আমি আগে কখনো আসিনি। আজও হয়তো আসতাম না যদি না তাপসের জন্মদিনে ওকে সারপ্রাইজ দেওয়ার উদ্ভট শখটা আমার মাথায় না চাপত। আগের বছর ওর জন্মদিনে দুজনে খুব মজা করেছিলাম। এবছর বেচারাকে একা একা মেঘালয়ে কাটাতে হবে ভেবেই দুপুর থেকে মনটা খুব খারাপ লাগছিল। তাই ওকে না জানিয়েই রাত 8:30 ট্রেনটা ধরে চলে এলাম নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। এখান থেকে কাল ভোরের ট্রেন ধরে গোয়ালপাড়া, তারপর গাড়িতে 4 ঘন্টার পথ গারো পাহাড়। দুপুর 12টার মধ্যে তাপসের কাছে পৌঁছে যাব। ওর জন্মদিনের কেকটা পর্যন্ত সাথে করে নিয়ে এসছি। রোড ম্যাপ তৈরি করেছিলাম কিছুটা ওর মুখে শোনা কথা থেকে, আর বাকিটাও ইন্টারনেট ঘেঁটে। সুতরাং এ পর্যন্ত পৌঁছতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। প্ল্যাটফর্মে 2টো ওয়েটিং রুম আছে। পুরুষদের ওয়েটিং রুমটাতে লোক একেবারে গিজগিজ করছে, পা ফেলার জায়গা পর্যন্ত নেই। সে তুলনায় মহিলা ওয়েটিং রুমটা বেশ ফাঁকা আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েটিং রুমে ঢুকে দেখি 2জন মহিলা বসে আছেন। তাদের ট্রেন ওই আধা ঘন্টা পরে, তাই তাদের সঙ্গে খুব বেশি সময় আমি পেলাম না। শীতের রাত, আসামের ঠান্ডা আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই বেশি। উলের কুর্তির ওপর ভারী জ্যাকেটটা চাপিয়ে নিলাম। আজ বেশ ঠান্ডা পড়েছে। এত রাতে তো কোনোদিন ঘরের বাইরে থাকিনি, তাই হয়তো আজ বাইরের ঠান্ডার পরিমাণটা ভালোভাবে আঁচ করতে পারছিলাম। মোবাইলে ডাউনলোড করা সিনেমাটা দেখছিলাম। এমন সময় দরজা ঠেলে ঢুকলো একটা 22-23 বছরের মেয়ে, জিন্স আর লাল জ্যাকেট পরা, পিঠে একটা ব্যাগ। দেখেই বোঝা যায় পড়াশোনা করে। পিঠের ব্যাগটা নামিয়ে আমার সামনের সিটে বসে পড়ল। আমার দিকে একগাল মিষ্টি হেসে বলল, কোথায় যাবে গো দিদি? মেঘালয়। আর তুমি? আমি আমি হাওড়া। আমাকে আবার জিজ্ঞেস করলো, তা তুমি একাই এত দূর যাবে? হ্যাঁ, কেন? একা গেলে কি হবে? না না, কিছু না। তবে তবে তোমার বেশ সাহস আছে কিন্তু। আমি হেসে বললাম, তা আছে। এবার মেয়েটি আমার দিকে চেয়ে স্থির চোখে বলল, জানো দিদি, ওই ওয়েটিং রুমটার একটা কাহিনী আছে গো। ওই ওয়েটিং রুমের বাথরুমে এক মহিলা বিষ খেয়ে মারা গেছিল। তা প্রায় 10 বছর আগে। আমি ভয় না পাওয়ার অভিনয় করলাম। 10 বছর আগে মারা গেছে তো এখন আর কি করা যাবে বলো? মেয়েটি একটু জড়সড় হয়ে গেল দেওয়ালের দিকে। আরে না না দিদি, মারা যাওয়াটা বড় কথা না, বড় কথা হলো ফিরে আসাটা। আমি বুঝলাম এই মেয়ে আমাকে নির্ঘাত ভয় দেখাচ্ছে। কেন, ফিরে আসে নাকি মহিলা? মেয়েটির 2 চোখে ভয়, ধীর গলায় বলে উঠল, রাত 2:30টার দিকে নাকি সে এই ওয়েটিং রুমে আসে, বাথরুমে গিয়ে নাকি বিষ খায়। প্রতি পূর্ণিমায় একবার করে সে মরে। আর যারা ওকে বাঁচানোর চেষ্টা করে তাদের কেউ কিছু বলে না, কিন্তু যারা ওকে এমন অবস্থায় দেখেও কিছু না করে চলে যায়, শুনেছি ও তাদের পিছু নেয় আর সহজে তাকে পিছু ছাড়ানো যায় না। এমন সময় একটা ট্রেনের ঘোষণা হলো। মেয়েটি ব্যাগটা তুলে নিয়ে বলল, দিদি, আমার ট্রেন এসে গেছে, আমাকে যেতে হবে। ও হ্যাঁ, কিন্তু তুমি সাবধানে থেকো। না মানে আজ পূর্ণিমা তো, তাই বললাম। একথা বলে দরজাটা খুলে মেয়েটা প্ল্যাটফর্মে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই একটা ট্রেন এসে ঢুকলো প্ল্যাটফর্মে। বেশ কিছু লোক নামলো উঠলো, তবে এই ওয়েটিং রুমে কেউ ঢুকলো না। মেয়েটির সামনে যতই সাহসী সাজার চেষ্টা করি না কেন, একা এভাবে একটা অজানা স্টেশনের ওয়েটিং রুমে বসে থাকতে যে ভয় করছিল না, সেটা বললে ভুল হবে। মোবাইলে সময়টা দেখলাম, রাত 2:20। মেয়েটা বলেছিল 2:30টার সময় নাকি সে আসে।
ভয় শীতটা যেন আরো বেশি লাগছিল। বসার বেঞ্চে পা উঠিয়ে চাদর মুড়ে জড়সড় হয়ে বসলাম। আমার হাত ঘড়ির কাঁটাটার টিকটিক শব্দটাও শোনা যাচ্ছে। মনে হলো আমার হৃৎপিণ্ডের কম্পনটাও আমি অনুভব করতে পারছিলাম। এমন সময় ক্যাচ করে একটা শব্দ করে ওয়েটিং রুমের কাচের দরজাটা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বেগুনি শাড়িতে বেশ লম্বা চেহারার এক মহিলা, কপালে একটা বেশ বড় টিপ, মুখটা গম্ভীর। কোনো দিকে না তাকিয়ে বসে পড়লেন রুমের একদম কোণার সিটটায়। তারপর ব্যাগ থেকে কিছু বার করে ঢাললেন মুখে। আমার গাটা ঠান্ডা হয়ে আসছিল। মুখে ঢেলেই ঢুকে পড়লেন বাথরুমে। ভেতর থেকে আটকে দিলেন দরজা। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। আমার ভীষণ ভয় করছিল। মেয়েটি বলেছিল যারা ওনাকে বাঁচানোর চেষ্টা করে না, উনি নাকি তাদের পিছু নেন। তবে তবে কি করব? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ওয়েটিং রুমের দরজাটা খুলে বাইরে মুখ বাড়ালাম না, আশেপাশে কেউ কোথাও নেই। প্রায় 10 মিনিট হতে চলল। মহিলা তখনও বাথরুম থেকে বেরোয়নি। কি করব বুঝে উঠতে পারছিলাম না। ডাকবো কি? শেষে যদি হিতে বিপরীত হয়? এত ঠান্ডাতেও আমার গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে উঠেছিল। বাথরুমের সামনে গিয়ে ডাকলাম, কেউ আছেন? শুনছেন? না, ভিতর থেকে কোনো সারা শব্দ পেলাম না। এবার ধাক্কা দিলাম দরজায়। আপনি মরবেন না প্লিজ, আমি আপনাকে বাঁচাতে এসেছি, আমি আপনাকে বাঁচাতে চাই। এরপরেও বাথরুমের ভিতর থেকে কোনো সাড়া পেলাম না। এবার আমি আরো জোরে জোরে বাথরুমের দরজা ধাক্কাতে লাগলাম। আপনি মরবেন না প্লিজ, আমি আপনাকে বাঁচাতে চাই। তারপর হঠাৎ করে বাথরুমের দরজা গেল খুলে। আমি ভয়ে আড়ষ্ট হয়ে পড়লাম। দুপা পিছিয়ে এলাম। দেখি বাথরুমের দরজায় দাঁড়িয়ে বেগুনি শাড়ির মহিলা রক্তচক্ষু করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি সিটিয়ে গেলাম ঘরের দেওয়ালে। মহিলা চিৎকার করে উঠল, কি ব্যাপার? বাথরুমে যাবেন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি তবে এমন করে বৃষ্টিভাবে রাত দুপুরে চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, এত কিসের তাড়া বলুন তো আপনার? এখন তো 2 ঘন্টার মধ্যে কোনো গাড়ি নেই। মানুষকে কি শান্তিতে একটু টয়লেটও যেতে দেবেন না কি? ভালো লাগে না। সারা দিন পর ডিউটি শেষ করে একটু মা সিরিয়ালের এপিসোডগুলো কমোডে বসে হেডফোন কানে দিয়ে দেখি, তাও আপনার অশান্তি। বিরক্তিকর। আর কি সব যেন বকছিলেন? মরবেন না কি এসব? হ্যাঁ, আপনাকে বিষ খেতে বারণ করছিলাম। ও মা, বিষ খেতে যাবো কেন? তখন তো গুটকার প্যাকেটে কয়েকটা গুটকার দানা খেলাম। আর আমাকে ভূত দেখার মতো এমন করে দেখছেন কেন? হ্যাঁ না, মানে একটা মেয়ে বলছিল যে এই ওয়েটিং রুমের বাথরুমে নাকি কেউ বিষ খেয়ে মরেছিল। কে বললো আপনাকে এসব? সে তো প্রায় 30 বছর আগের কথা। তখন আমি সবে সবে স্টেশনে জয়েন করেছি। একটা 20-21 বছরের মেয়ে, হয়তো বাড়ি থেকে পালিয়ে এসেছিল। ওই কোনো ছেলের চক্করে পড়ে আর কি। এখানে সারাদিন অপেক্ষা করছিল, কিন্তু ছেলেটি আর আসেনি। তখন ওই ওয়েটিং রুমের বাথরুমে মেয়েটা বিষ খেয়ে পড়েছিল। আমি ধীর গলায় ওনাকে জিজ্ঞেস করলাম, মেয়েটা কি জিন্স আর লাল জ্যাকেট পরেছিল আর পিঠে একটা ব্যাগ? হ্যাঁ, আপনি এত কিছু জানলেন কি করে? আমি বললাম, হয়তো সেই মেয়েটাই কিছুক্ষণ আগে এসেছিল। আপনার মাথা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, একবার আমাকে ভূত ভাবছেন আর একবার অন্য কাউকে ভূত বলছেন। কি সব বলছেন আপনি জাতা? আমি মনে মনে ভাবলাম, আমি ভূতের সাথে ভাব করে মানুষকে দেখে ভয় পেলাম। শেষ পর্যন্ত ভূতও আমার সাথে ইয়ার্কি মেরে চলে গেল।